কায়েম করবো ইনশাআল্লাহ। যে শাসন ব্যবস্থার মধ্যে আর কোনোদিন এই স্বৈরাচারের উৎপাদন হবে না, আর কোনোদিনই ফেসিবাদের উৎপত্তি হবে না, বাংলাদেশের মানুষকে গণতান্ত্রিক অধিকারের জন্য কোনোদিন রক্ত দিতে হবে না। সেরকম একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বিগত 1 বছর যাবৎ ঐক্যমত্য কমিশনে সংস্কার নিয়ে আমরা কথা বলেছি। এই সংস্কারের একটা বিশাল অংশ আল্লাহর রহমতে আমার হাত দিয়ে হয়েছে। আপনাদের সন্তান হিসেবে আমি গর্বিত। আগামী দিনে সংবিধানের গণতান্ত্রিক সংস্কার হবে, আগামী দিনের রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কার হবে, আগামী দিনের রাষ্ট্র কাঠামোর সংস্কার হবে গণমানুষের স্বার্থের সংস্কার। সেটাই আমরা নিশ্চিত করেছি ইনশাআল্লাহ। আপনারা যে ভোটাধিকার প্রয়োগ করবেন, সেই ভোটাধিকার প্রয়োগ করবেন নির্বিঘ্নে, বিনা বাধায়, স্বাধীনভাবে, মুক্তভাবে। বাংলাদেশে বিগত 16-17 বছরে যেটা অনুপস্থিত ছিল। মূলত আওয়ামী লীগ কখনোই গণতন্ত্রে বিশ্বাস করেনি। আওয়ামী লীগের জন্ম থেকে তার বিনাশ পর্যন্ত সমস্ত জায়গায় আপনারা ইতিহাস পর্যালোচনা করে দেখেছেন, দেখবেন তারা একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চেয়েছে, এক ব্যক্তির শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চেয়েছে। বাংলাদেশে একদলীয় রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চেয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে ব্যক্তি স্বৈরতান্ত্রিক ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে ফেসিবাদ এবং একটা নায়কতন্ত্র প্রতিষ্ঠার ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে বাকশাল নামক একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার ইতিহাস। চতুর্থ সংশোধনের মধ্য দিয়ে শেখ মুজিবুর রহমান বাংলাদেশে গণতন্ত্র বিলুপ্ত করে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করে খোদ নিজেকেই পার্লামেন্টে দাঁড়িয়ে রাষ্ট্রপতি ঘোষণা করলেন আরো 1 মেয়াদের জন্য, শপথ গ্রহণ করলেন। অথচ সেই সংবিধানও লেখা ছিল যে জনগণের দ্বারা নির্বাচিত হবে রাষ্ট্রপতি। সেটা তিনি নিজের সংশোধনী নিজেই ভায়োলেট করে তখন সেই পার্লামেন্টে দাঁড়িয়ে শপথ নিলেন। এই হচ্ছে আওয়ামী লীগের ইতিহাস। তারা কখনো গণতন্ত্রের প্রতিষ্ঠা করতে চায়নি, তারা কখনো গণতন্ত্র বিশ্বাস করত না। আওয়ামী লীগের রক্তে এবং ডিএনএতে কোনদিন গণতন্ত্র ছিল না। শেখ মুজিবুর রহমান বাংলাদেশে বাকশাল প্রতিষ্ঠা করেছিলেন সাংবিধানিকভাবে, আর তার কন্যা বাস্তবে সেই বাকশালকে প্রয়োগ করেছিলেন গণতন্ত্রের মুখোশে, সাংবিধানিক শাসন ব্যবস্থার মুখোশে। এই হচ্ছে বাপ বেটির মধ্যে ব্যবধান, কিন্তু মূলত একই। আমরা সেই শাসন ব্যবস্থা থেকে মুক্ত হয়েছি। বাংলাদেশে আগামী দিনে ইনশাআল্লাহ এমন একটি রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা হবে, এমন একটি সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা হবে, যে সরকার ব্যবস্থা, যে রাষ্ট্র ব্যবস্থা প্রত্যেকটি নাগরিকের অধিকার সমান থাকবে। সাংবিধানিকভাবে সমস্ত নাগরিকের অধিকার সমান থাকবে। এদেশের নারী পুরুষ সহ যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে তাদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে অনেক অধিকার আমরা সংরক্ষণ করেছি, করবো ইনশাআল্লাহ, যাতে করে একটা সমতা প্রতিষ্ঠা হয়, বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়, কেউ পিছিয়ে না থাকে। সেজন্য আমরা বলেছি যে 50 লক্ষ থেকে 1 কোটি আমরা প্রথমে ফ্যামিলি কার্ড প্রদান করব। এই দেশের দরিদ্র জনগোষ্ঠীর অর্থনৈতিক সমৃদ্ধি আনয়নের জন্য তাদেরকে সেই ফ্যামিলি কার্ডের মধ্য দিয়ে বিনামূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি, চাল ডাল সহ সমস্ত কিছু সরবরাহ করা হবে। আমরা বলেছি কৃষকদের জন্য কৃষি কার্ড প্রদান করব। যে কৃষকের কৃষি কার্ড থাকবে তিনি সার, বীজ সহ সমস্ত কৃষি উপকরণ ন্যায্য মূল্যে পাবেন এবং কৃষি ঋণ পাবেন সেই কার্ডের মাধ্যমে অতি সহজভাবে। এই দেশ কৃষকের বাংলাদেশ, এই দেশ কৃষি নির্ভর বাংলাদেশ। এখানে কৃষকের মেরুদণ্ড যদি শক্ত হয় তাহলেই জাতির অর্থনৈতিক মেরুদণ্ড শক্ত হবে। সেটাই আমরা বিবেচনা নিয়েছি। আপনারা জানেন আমাদের এখানে স্বাস্থ্য সেবার অবস্থা কি। আমরা সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করার জন্য আমাদের স্লোগান হয়েছে, সবার জন্য স্বাস্থ্য আমরা নিশ্চিত করব। এদেশে কেউই বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করবে না ইনশাআল্লাহ। সেই জন্য আমরা প্রত্যেককে একটি স্বাস্থ্য কার্ড প্রদান করব। যে কার্ডটা দিলে নিশ্চয়তা থাকবে যে প্রাথমিক স্বাস্থ্য চিকিৎসা সহ সকল ধরনের স্বাস্থ্য সেবা জনগণ পাবে, প্রাপ্ত হবে। সেটা তার অধিকারের কার্ড। আমরা বলেছি আমরা এমন একটি কার্ডের প্রচলন করব, কৃষি কার্ড, স্বাস্থ্য কার্ড, ফ্যামিলি কার্ড। যে ফ্যামিলি কার্ডের কথা আমি আগেই বলেছি যে দরিদ্র জনগোষ্ঠীকে সামাজিক নিরাপত্তা রেস্টুরেন্টের মধ্যে নিয়ে আসার জন্য একটি ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। পরিবারের যিনি মহিলা প্রধান তার কাছে সেটা থাকবে, তাতে করে মহিলাদের অধিকার বেশি করে নিশ্চিত হবে এবং তারা একটা সামাজিক নিরাপত্তা বোধ করবেন। এছাড়া বেকারদের জন্য আমরা কর্মসংস্থানের কথা বলেছি যে প্রথম 1-1.5 বছরের মধ্যে 1 থেকে 1.5 কোটি বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আর শিক্ষিত বেকাররা যতদিন চাকরিপ্রাপ্ত না হবেন অথবা অন্যভাবে পেশায় নিযুক্ত না হবেন, এটা নির্ধারিত সময় পর্যন্ত রাষ্ট্রের অর্থনৈতিক সামর্থ্য অনুযায়ী আমরা বেকার ভাতা প্রদান করব। সেটা ক্রমান্বয়ে শুরু করতে গেলে রাষ্ট্রের অর্থনৈতিক ভিত্তির উপরে চাপ পড়বে, সেটা আমরা আস্তে আস্তে ইনশাআল্লাহ বাস্তবায়ন করব। সেই বাংলাদেশকে আপনারা দেখতে চান? তাহলে সেই বাংলাদেশ বিএনপির সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। আপনারা কি সেই বিএনপি সরকার দেখতে চান? তাহলে ধানের শেষে একটি করে ভোট দিতে হবে। আমি আপনাদের কাছে এসেছি সারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আহ্বান জানানোর জন্য যে আপনারা ধানের শীষের পক্ষে প্রতি ঘরে ঘরে গিয়ে একটা সালাম দিবেন, আমাদের জন্য দোয়া চাইবেন এবং ধানের শীষের পক্ষে একটি ভোট প্রার্থনা করবেন। আমরা প্রত্যেক ঘরে ঘরে গিয়ে
নিজেরা ভোট প্রার্থনা করার মতো এত সময় বেশি পাবো না নির্বাচনের সময়। কিন্তু আপনারা তো আমাদের এক একজন প্রতিনিধি, এক একজন অ্যাম্বাসেডর, ঠিক কিনা? যদি আপনারা ধানের শীষের পক্ষে এক একজন প্রতিনিধি হন, তাহলে আজকে যারা এখানে আসতে পারে নাই, পরিবারের কাছে যে আপনারা ঘরে ঘরে যে দয়া করে আমাদের জন্য ধানের শীষের পক্ষে একটি ভোট প্রার্থনা করবেন এবং সবাইকে আমাদের পক্ষ থেকে সালাম দিবেন এবং আমাদের জন্য দোয়া করতে বলবেন। বিশেষ করে বাংলাদেশের ঐক্যের প্রতীক, এই দেশের গণতন্ত্র, স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করতে বলবেন। আল্লাহ দরবারে আপনারা দোয়া চাইবেন তিনি যেন সুস্থ থাকেন এবং আল্লাহ তাকে লম্বা হায়াত দরাজ করেন। তিনি যেন বাংলাদেশের এই গণতান্ত্রিক উত্তরণকে দেখে যেতে পারেন, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠা দেখে যেতে পারেন, প্রতিষ্ঠা করতে পারেন, আমাদের অনুপ্রেরণার, আমাদের সাহসের পাতি হিসেবে কাজ করতে পারেন। আমরা বাংলাদেশে সবচেয়ে নির্যাতিত মানুষ মনে করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি তার নিজের জীবনের জন্য, নিজের জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশের মানুষের জন্য ত্যাগ স্বীকার করেছেন। তিনি তার সন্তানের জীবনের পরোয়া করেননি, বাংলাদেশের মানুষের পক্ষে থেকেছেন। তিনি জীবনের সমস্ত ত্যাগ স্বীকার করে এই দেশের গণতন্ত্রের পক্ষে থেকেছেন। সেজন্য দেশের মানুষ তাকে আপোষহীন দেশনেত্রী খ্যাতি দিয়েছেন, উপাধি দিয়েছেন। আজকে তিনি অত্যন্ত অসুস্থ, আপনারা জানেন। আমরা তার সুস্বাস্থ্যের জন্য প্রতিনিয়ত দোয়া করছি, সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার জন্য আমরা চেষ্টা করছি। কিন্তু সবচেয়ে বেশি কার্যকর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, যেটা আমরা আপনাদের দোয়ার বরকতে পেতে পারি। আমি এখানকার বাড়িতে বক্তব্য দিতে চাই। আমার জামিল মামা আমি আশা করে বলছিল যে আমরা আর বদরকালী সাংগঠনিক থানা থাকতে চাই না। কি থাকতে চাই? বদরকালী তো অনেক অগ্র চিন্তা করে, সারা চকরিয়া যা চিন্তা করে বদরকালী সেটা আরো একদিন আগে চিন্তা করে। বলে যে বদরকালী যেটা ওই ইংরেজি কথা আর কি, বদরকালী যেটা আজকে চিন্তা করে সেটা বাকি দুনিয়া আরো 3 দিন পরে চিন্তা করে। এখানে এইটা রাখো, এখানে মানুষ সমিতির ভোট দিতে একেবারে জাতিসংঘের মতো গণতন্ত্র দিয়েছে, এটা আমরা জানি। কিন্তু আমার প্রতিশ্রুতি ছিল মাতা মোহরী, এই নামটা আমি দিয়েছিলাম। আপনারা জানেন এখানে একটি উপজেলা সৃষ্টি করা হবে, জানেন কিনা? সেই সময় মাতা মোহরী পুলিশ তদন্ত কেন্দ্র স্থাপন করেছিলাম কিনা? আজকে থেকে কয় বছর আগে? কমপক্ষে 20 বছর আগে। সেই মাতা মোহরী পূর্ণাঙ্গ উপজেলা প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। যদি আপনারা ধানের শীষের পক্ষে মাতা মোহরীর এই পুরো উপজেলায় সবচাইতে বেশি সমর্থন প্রকাশ করেন, তাহলে না হলে বুঝবো আপনারা চান না। চারবি থেকে শুরু করে বদরকালী পর্যন্ত এই যে 7টা ইউনিয়ন, এই 7টা ইউনিয়নে আপনারা সবার কাছে আহ্বান জানাবেন, যদি পূর্ণাঙ্গ উপজেলা চান তাহলে আপনাদেরকে ভোটের মাধ্যমে প্রমাণ করতে হবে যে আপনারা চান। বিএনপি সরকার প্রতিষ্ঠা হলে ইনশাআল্লাহ মাতা মোহরীর উপজেলা পূর্ণাঙ্গ উপজেলা প্রতিষ্ঠা হবে। এটা অনেক আগেই প্রতিষ্ঠা হতো, মাঝখানে আওয়ামী লীগের বর্মা দুষ্ট সরকার না আছে, এই 15-17 বছর আপনাদেরকে অপেক্ষা করতে হইত না। আল্লাহ আমার জবানে বরকত দিয়েছে, যা বলি হয় ইনশাআল্লাহ। আমি আল্লাহর কাছে চাই সবসময়, মানুষকে বলি দোয়া করবেন, আল্লাহর কাছে চাইবেন, প্রার্থনা করবেন, আল্লাহ কবুল করলে পেয়ে যাবেন। এটা আমার পিতার শিক্ষা। আমার পিতা আমাকে বলতেন, যা কিছু করবা নিয়ত করবা আল্লাহর ওয়াস্তে এবং সেটা বাস্তবায়নের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবা, মোনাজাত করবা। যদি কাজটা হয় সওয়াব পাবা, ওখানে মানুষও খুশি হবে। তাহলে এক কাজে 2 কাজ। নিয়ত হচ্ছে আল্লাহর কাছে চাইবো, প্রার্থনা করব, আল্লাহ কবুল করবেন, আপনাদের দোয়া বাস্তবায়ন হবে, সওয়াব উপরেও পাবো, নিচেও পাবো। নিয়ত সাফ নিয়ত করে করেছিলাম। পুলিশ তদন্ত কেন্দ্র তখন করেছি, বদরকালী রিভার ফাঁড়ি তখন করেছি এবং পূর্ণাঙ্গ উপজেলা বাস্তবায়নের জন্য অন্যান্য যে বিএনপি কাজ করতে হয় সেটা করেছি। স্থান নির্ধারণ করা হয়েছিল, স্বাস্থ্যকেন্দ্র কোথায় হবে সবকিছু হয়েছিল। একটা উপজেলা করে সুবিধা কি, পূর্ণাঙ্গ উপজেলায় যা কিছু সেবা আছে, জমি জমার এসি ল্যান্ড অফিস, একটা হাসপাতাল, একটা সমাজসেবা অফিস, একটা টিওনো অফিস এবং সমস্ত লাইভ স্টক অফিস, সমস্ত অফিসগুলো জনগণের সেবার জন্য সেই জায়গায় স্থাপন করা হবে এবং একটা পূর্ণাঙ্গ উপজেলায় যে বরাদ্দ আসবে ওখানে সেই বরাদ্দটা আসবে।